দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান এবং ভারত নামে দুটি রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর আমরা এদেশের অধিকাংশই সংখ্যাগরিষ্ঠ মুসলমানরা পাকিস্তানের পক্ষে আমরা ম্যান্ডেট দিয়েছিলাম বলেই দুই বাংলাকে দ্বিখণ্ডিত করে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গ সৃষ্টি হয় এবং পরবর্তীতে আমরা পূর্ব পাকিস্তান নামে 47 সালের সেই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে আমরা দ্বিধা বিভক্ত হয়েছিলাম। আমি এই কথাটা এই কারণেই বলছি, এই 5 নম্বর ওয়ার্ড আমাদের পরমহংসখালীর যে আমাদের সনাতনী ধর্মাবলম্বী আমার দাদা দিদিরা, হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা রয়েছেন, তাদের অধিকাংশই আমাদের হিন্দু পাড়া, দুপা পাড়া, অন্যান্য পাড়া যেগুলি আছে সবকিছুই আমাদের এই 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত। পাশাপাশি আবার মুসলমান অধ্যুষিত মধুয়ার ডেম, লাফুয়ার ডেম এবং মৌরিপাড়ার অংশ বিশেষ এবং পার্শ্ববর্তী আমাদের ছোট মশখালী ইউনিয়নের সিবাইয়ের পাড়া গ্রামকে কেন্দ্র করে আমাদের এই 5 নম্বর ওয়ার্ডটি অবস্থিত। তো যে কথাটি আমি শুরু করেছিলাম, 47 সালে দেশ বিভাগের পর যে সাম্প্রদায়িক দাঙ্গা ব্রিটিশদের কর্তৃক সৃষ্টি, তাদের ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য 200 বছরের ব্রিটিশদের যে শোষণ নির্যাতন, তাকে দীর্ঘায়িত করার জন্য তারা ডিভাইড এন্ড রুল বাঙালি জাতিগোষ্ঠীতে এই ভারতবর্ষের সমস্ত মানুষকে রাজনৈতিকভাবে, ধর্মীয়ভাবে দ্বিধা বিভক্ত করার মধ্য দিয়ে তারা আমাদেরকে শাসন করেছে, শোষণ করেছে, যেটিকে ইংরেজিতে ডিভাইড এন্ড রুল হিসেবে আখ্যায়িত করা হয়। ঠিক 47-এর পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে ব্রিটিশরা যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমাদেরকে স্বাধীনতা দিতে তারা বাধ্য হলো, তখন কিন্তু তারা সেই পাপটি করে গেল যে পুরা ভারতবর্ষকে দ্বিখণ্ডিত করে মুসলমান এবং হিন্দুদের মধ্যে বিভাজন সৃষ্টি করে তারা দুটি রাষ্ট্রের সৃষ্টি করল এবং সেই দুটি রাষ্ট্রের সৃষ্টির মধ্য দিয়ে ভারতে মুসলমান যে জনগোষ্ঠী রয়েছে তারা সেখানে অত্যাচারিত হলো, দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হলো। অপরদিকে পাকিস্তান বা পূর্ব বাংলায় যারা হিন্দু সনাতনী ধর্মাবলম্বী আমার ভাইয়েরা রয়েছে, তারা এখানে নির্যাতিত, অত্যাচারিত হলো, এমনকি দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হলো। পাকিস্তান নামক রাষ্ট্রটিতে আমাদের বাঙালিদেরকে তারা মানুষ বলেই গণ্য করতো না, সে বাঙালি মুসলমান হোক বা বাঙালি হিন্দু হোক। ঠিক তেমনি ভাবে ভারতেও সেখানে মুসলমানদের তাদের অধিকারের প্রশ্নে, বিভিন্ন প্রশ্নে তারা কষ্টের সম্মুখীন হয়। কিন্তু সৃষ্টিকর্তার কথা যদি বলি, আমরা যদি রব্বুল আলামিনের দিকে যাই, সেটা মুসলমানদের আমাদের আল্লাহ তাআলা আর হিন্দুদের ভগবান যাই বলি না কেন, উনি কিন্তু পুরা মানব জাতির জন্যই এই পৃথিবী, বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। এবং আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বিদায়ী হজের ভাষণে মদিনা সনদে তিনি বলেছিলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এবং বলেছিলেন যার ধর্ম তারটা। আজকে থেকে পরস্পর প্রতিবেশী ভ্রাতৃত্বের বন্ধনে মানব জাতি তাদের নিজেদের ধর্ম পালন করবে। সেই মুসলমান সংখ্যাধিক্য এলাকায়ও সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশটিকে উপেক্ষা করে আমরা এখনো দেখি সারা বিশ্বব্যাপী ধর্মের নামে সহিংসতা, হানাহানি এবং মারামারি। সেটি ভারতে এক ধরনের, বাংলাদেশে এক ধরনের, প্যালেস্টাইনে এক ধরনের,
আফগানিস্তান এক ধরনের, ইউরোপ এক ধরনের, আমেরিকা তার এক ধরনের। যার কারণে আজকে পুরা বিশ্ব এখনো মাঝে মাঝে সেই উগ্র সাম্প্রদায়িকতার ক্ষেত্রে, সাম্প্রদায়িকতা বলতে শুধু মুসলমান সাম্প্রদায়িক সেটি নয়, যার যার ধর্মীয় অনুসারের মধ্যে প্রত্যেকেই কিন্তু সাম্প্রদায়িকতার মধ্য দিয়ে দেখা যায় যে সেই বিভাজনটা সৃষ্টি হয়। সেটা খ্রিস্টান ধর্মে হতে পারে, সেটা বুদ্ধ ধর্মে আমরা দেখি সে মায়ানমারে মুসলমান অধ্যুষিত সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর কিভাবে নির্যাতন চালানো হয়েছে। প্রিয় ভাইয়েরা, বন্ধুরা, আমি এটি আওয়ামী লীগের সম্মেলন, তারপরে এই কথাগুলি এখানে বলছি এই কারণে আমরা একই গ্রামে, একই জলবায়ুতে, একই রাস্তাঘাট, একই বাজার, একই প্রশাসন, একই বিচার ব্যবস্থা, একই সরকারের অধীনে আমরা কিন্তু সমস্ত মানব জাতি, সমস্ত জনগোষ্ঠী আমরা বসবাস করি এবং আমাদের সেই অধিকার রয়েছে। এবং আমরা বিশেষ করে 5 নম্বর ওয়ার্ডে আমাদের মধ্যে যে ভ্রাতৃত্বের বন্ধন, মুসলমান জনগোষ্ঠী এবং হিন্দু জনগোষ্ঠীর মধ্যে আমাদের মধ্যে যে আন্তরিকতা, পারস্পরিক প্রতিবেশী হিসাবে পরস্পরের যে শ্রদ্ধাবোধ, সেটি কিন্তু ইতিহাস থেকে সৃষ্টি হয়ে আজকের দিন পর্যন্ত এসেছে। হয়তো অনেকেই, অনেক সংখ্যালঘু সম্প্রদায় তারা দেশ ছেড়ে সেই পাকিস্তান সৃষ্টির পরে অনেকেই হয়তো চলে গেছে, কিন্তু আমার যে ভাইয়েরা, যে দাদারা, দিদিরা, তারা আমাদের ভাইয়ের মতো আমাদের প্রতিবেশী হয়ে এখনো আমাদের কাছে রয়ে গেছে। যে সনাতনী সম্প্রদায়ের ভাইয়েরা, যাদেরকে আমরা পারস্পরিক ভাবে, তারা আমাদেরকে ভাই হিসেবে, প্রতি হিসেবে গ্রহণ করেছে, আমরাও তাদেরকে ভাই হিসাবে, প্রতিবেশী হিসাবে সমস্ত বাংলাদেশে গ্রহণ করেছি। এখানে হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনৈতিক ভাবে সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে বঙ্গবন্ধুর যে ক্যারিজমেটিক লিডারশিপ, যে তিনি দেখেছিলেন পাকিস্তান সৃষ্টির জন্য বঙ্গবন্ধু যে ক্যালকাটা সে বেকার হোস্টেলে থাকতেন, বঙ্গবন্ধু তার অসমাপ্ত আত্মজীবনীতে লিখেছেন বা ইতিহাস পর্যালোচনায় আমরা দেখি যে সেখানে তিনি সাম্প্রদায়িক দাঙ্গার বিরুদ্ধে তিনি সেখানে লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, চেষ্টা চালিয়েছেন সবাইকে শান্ত করার জন্য। এমনকি তিনি গান্ধীজির কাছে সাম্প্রদায়িক দাঙ্গার সময় যে ক্ষতিগ্রস্ত মানুষ, আমি বর্ণনাগুলি দিচ্ছি না, তাদের ছবি তুলে তিনি গান্ধীর কাছে পাঠিয়ে দিয়েছেন যে এই প্রতিহিংসা পরায়ণতা, এই ধর্মের নামে হানাহানি, এটা বন্ধ হওয়া উচিত মানব কল্যাণের জন্য। কারণ যেখানে আপনি সংখ্যালঘু, আজকে আমি আমার সনাতনী একটা সম্প্রদায়ের একটা ভাইকে আজকে আমি এখানে আঘাত করলাম, সে তো আরেক জায়গায় সংখ্যালঘু গরু, ভারতে তো আমি মুসলমান, আমি কিন্তু সংখ্যালঘু। তাহলে আমাকে এখানে সংখ্যালঘু ভাইটিকে প্রোটেকশন দিতে হবে, রক্ষা করতে হবে। এই কারণে আমার আরেকজন সংখ্যালঘু ভাই আমেরিকাতে, ইউরোপে, ভারতে, সে যাতে অন্য ধর্মের কোন ভাইয়ের দ্বারা এই ঘটনার কারণে আক্রান্ত না হয়। আমি যদি মানবিক গুণাবলীর অধিকারী হই, আমি তো সমস্ত মুসলমানদের নিরাপত্তা ভাববো। আমি যদি মুসলমান হই, তাহলে আমি এখানে সংখ্যা গুরু বলে আমি একজনের উপর আঘাত করলাম, সেটির প্রত্যুত্তরে ভারতে যদি কোনো মুসলমান ভাই আঘাতপ্রাপ্ত হয়, তাহলে আমি কি মুসলমান হতে পারলাম? সেই জায়গাটিতে ভাবার 20 শতাব্দীতে এসো যখন সেগুলি নিয়ে আমাদের কথা বলতে হয়, আমাদের লজ্জায় মাথা হেট হয়ে যায়। কারণ এক শ্রেণীর ধর্মান্ধ রাজনৈতিক দল যারা ইসলামকে ব্যবহার করে সেই 1971 সালে আমাদের মা বোনদেরকে সে পাকিস্তানি হায়নাদের হাতে তুলে দিতে পেরেছিল। আমার মা বোনটা আমার প্রতিবেশী, আমার বোন, আমার আত্মীয়, তাকে কিন্তু আমি আরেকজন অবাঙ্গালের হাতে তাকে নির্যাতনের জন্য তাকে আমি তুলে দিচ্ছি, তাকে হত্যার জন্য তার ঘর দেখিয়ে দিচ্ছি, তার বাড়িঘরে অগ্নিসংযোগ লুটপাট করার জন্য
তাকে আমি সুযোগ করে দিচ্ছি। সেই যুদ্ধ অপরাধীদের কারণে পাকিস্তানিরা আমাদের বাড়ি চিনত না, পাকিস্তানিরা হিন্দু পাড়া চিনত না, পাকিস্তানিরা ফোরকান ভাইয়ের বাড়ি চিনত না, পাকিস্তানিরা মুন্সিফদিনে মুস্তাফা ভাইয়ের বাড়ি চিনত না। সেই যুদ্ধ অপরাধীদের দল তৎকালীন মুসলিম লীগ আর জামাতে ইসলামের রাজাকার আল বদর আল শামস বাহিনীর যারা সদস্য ছিল, তারাই তাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানে এনেছিল এবং এই গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, ধর্ষণ সেগুলি চালিয়েছে। সেই ধারাবাহিকতা থেকে কি আমরা এখনো বেরিয়ে আসতে পেরেছি? এখনো কুমিল্লায় গত দুর্গাপূজার সময় কে বা কারা পবিত্র কোরআন শরীফকে অবমাননা করার জন্য সেই মন্দিরে রেখে চলে গেল, কেউ বলতে পারে না কে রেখেছে। তাহলে কোন সনাতনী হিন্দু ধর্মাবলম্বী সে কি এত বোকা হবে যে তার নিজের আক্রমণের জন্য সে ক্ষেত্র প্রস্তুত করে দিবে? আমি একজন সংখ্যালঘু ব্যক্তি, আমি কি এত বোকা কাজ করব যে আমি আক্রান্ত হই সেরকম একটা পরিস্থিতি তৈরি করে দিব কোরআন অবমাননা করে? তাহলে একটা ঘটনা তৈরি করে দেওয়ার জন্য ওই যে চিলে কান নিয়ে গেছে মতো করে ঘটনার ভিতরে আমরা না গিয়ে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির জন্য প্রেক্ষাপট তৈরি করে দিই। এরকম অনেক সময় অনেকভাবে অনেকখানি হয়েছে। তারপর আমি মনে করি আমাদের এই মহেশখালী সাম্প্রদায়িক সম্প্রীতির একটি অনন্য জায়গা। আমাদের এখানে রাখাইন সম্প্রদায়ের ভাইয়েরা রয়েছে, আমাদের বুদ্ধ সম্প্রদায়ের বাঙালি বড়ুয়া সম্প্রদায় রয়েছে, আমাদের সনাতনী সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন সম্প্রদায়ের তারা আমাদের ভাইয়েরা বন্ধুরা এখানে রয়েছে। তাই প্রিয় ভাইয়েরা বন্ধুরা, আমি এই কথাটি এই কারণে বলছি, এখন অনেক তরুণ প্রজন্ম এখানে আছে, অনেকে আমরা আবেগের তারে হয়তো দেখা যায় যে পশ্চিম দিকে একবার সাজদাও দিইনি, কিন্তু যখন মিছিল একটা আসছে আওয়ামী লীগ অফিস পড়াইতে হবে, হেফাজতে ইসলাম, এখান থেকে অনেকে বেরিয়েছে হয়তো বিচ্ছিন্ন ভাবে, বুঝে না বুঝে ব্যস্ততা অত সোজা করে দেয় নাই আল্লাহ। ব্যস্তের জন্য আল্লাহ কিছু গাইডলাইন দিয়েছে। 5টা জিনিসের উপর ঈমান আনতে হবে। কলমা বিশ্বাস করতে হবে, নামাজ, রোজা, হজ এবং যাকাত। আপনি আওয়ামী লীগ অফিস বাংলে ব্যস্ত পাবেন, হিন্দু বাড়ি পুরাই দিলে ব্যস্ত পাবেন, কোরআন হাদিসে কোথাও লেখছে? বরঞ্চ বলছে সেগুলিকে রক্ষা করলে তুমি তোমার প্রতিবেশীর প্রতি দায়িত্বশীল হও, সেটি বলছে। প্রতিবেশী সে মুসলমান হতে পারে, সেটা অন্য যে কোনো সম্প্রদায়ের সে হতে পারে। তো যাই হোক, আমি আসলে অন্য দিকে চলে যাচ্ছি। আজকে 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এই সম্মেলন আমি মনে করি বাংলাদেশের অসাম্প্রদায়িক রাজনীতির যে অলংকার, সেটি আমরা দেখাতে পারবো কোথায়? সেটি আমরা যেখানে আমরা সহমতের সাথে পারস্পরিক ভ্রাতৃত্বের বন্ধনে সেই মদিনা সনদের কথার আলোকে আমরা যখন পারস্পরিক ভাবে নিজেরা বসবাস করব, নিজেদের সমাজকে গড়ে তুলব, নিজেদের জীবনকে গড়ে তুলব, নিজেদের রাষ্ট্রকে গড়ে তুলব, সেখানেই সেদিন সেই বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক রাজনীতি বাংলাদেশ তৈরি হবে। এই যে আপনাদের জোড়াপুর পুকুর স্কুল, আমার চাচা প্রসাদ চৌধুরী, তিনি এই স্কুল প্রতিষ্ঠার জন্য অবদান রেখেছেন। আমাদের আওয়ামী লীগের প্রয়াত নেতা মাসিদ্দিক মেম্বার সাহেব এবং ফুরকান ভাইরা অবদান রেখেছেন। আজকে শেখ হাসিনা ক্ষমতায় 6 কোটি টাকা দামের একটা ভবন এখানে হবে। এক সময় বিশ্ববিদ্যালয়ে 6 কোটি টাকার ভবন করার অনেক আগে, শেখ হাসিনার আগে অনেক সরকার এসে গেছে, বিশ্ববিদ্যালয়ে 6 কোটি টাকার ভবন করার সাহস করতে পারে নাই। সেরকম অনেক ঘটনা আমাদের জানা আছে। আর এখানে একটি প্রাইমারি স্কুলের জন্য
6 কোটি টাকার, এরকম 6 কোটি টাকার ভবন এখানে 12টা আরো হচ্ছে। মহেশখালীতে অলরেডি 12টা ভবন আমাদের জাগিরাগোনা, মুন্সিটির, ফকিরাকাটা সহ বিভিন্ন জায়গায় হচ্ছে, যেখানে ভবন ছিল না। আপনাদের এই রাস্তা আরো আগে হয়ে যাওয়া উচিত ছিল, বলে আমরা অপরাধী। কিন্তু আমি মনে করছি যে ঘরের আশেপাশে রাস্তাগুলি একটু আস্তে ধীরে করি। মাতার বাড়ি, শাপলাপুর, কালামছড়া, প্রধান সড়ক, মুন্সিটেল, ফকিরাগোনা বা অন্যান্য কুতুবদিয়া, এই রাস্তাগুলি আগে প্রায়োরিটি বেসিসে আমি করার চেষ্টা করেছি, ইউনিয়ন ভিত্তিক বিভাজন করে। কারণ সব রাস্তা তো আমি একদিনে করতে চাইলেও করতে পারবো না। বাট আপনাদের এই রাস্তাটা ইতিমধ্যে স্কিমিট ঢাকায় চলে গেছে 2 কোটি টাকা। আমি গত বছর করোনার সময়, আপনাদের খেয়াল আছে কিনা জানি না, আমার হঠাৎ একটু ডাক্তার বলছে যে হাঁটতে হবে, আমি এখানে বাড়ি আরো অনেকে কাদের মোল্লা সহ তাদের যে নিজামি, তাদেরকে জাতীয় পতাকা তুলে দিয়েছিল। সেই ঘৃণিত ব্যক্তিরা যাদের হাতে শহীদের রক্তে হাত রঞ্জিত, যাদের 30 লক্ষ শহীদের রক্ত যাদের হাতে রঞ্জিত, বঙ্গবন্ধুর ডাকে সেদিন যারা এখানে শহীদ হয়েছিল, তাদের সেই কবরস্থানটিও সংস্কার করে এবং সেখানে তাদের জন্য স্মৃতিস্তম্ভ, তাদের কবরগুলিকে চিহ্নিত করা দরকার এবং সেগুলি আলাদা ডিজাইনে সেগুলি এই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় থেকে যেমনি ভাবে আমরা বৌদ্ধভূমিতে আমরা আদিনাথ মন্দিরের ওখানে স্মৃতিস্তম্ভ তৈরি করেছি। কারণ ইতিহাস আগামী প্রজন্ম আমাদেরকে ক্ষমা করবে না যে তোমরা মিথ্যাচারের সাথে ছিল। আজকাল ঘরে যখন বাচ্চারা মিথ্যা কথা বলে, বাবারা টেলিফোনে, বাচ্চারা কিন্তু লজ্জা দেয় যে আপু বাসায় আছে, বাসায় নাই বলছে, বলছো তারা মোবাইলে নয় অনেক কাম পৌঁতি দেয়, অবাধ বাসার নাই বাজারত আসছে, পরে দেখা করি তেয়ালে ছেলে খুঁজি পেল পৌঁতি দেয়, মিশ হতো না পয়ে কিনবেন নি, পয়ে মারা যা হতো আব্বা হতে মিশ হতো হয়ে পৌঁতি দাঁড়াইছে না, অনেসে বন্ধু হয়েছে বাসার নাই হয়েছে, পথি শিখিলে মিশ হতা শিখিলে। বল কিন্তু আধুনিক প্রযুক্তির পয়েন্ট, এটারা কিন্তু এই নতুন দূরে, এটারা আর 100 ছোট বন্ধু দেখাই দিব যে তোমরা মুক্তিযুদ্ধ করেছো, তোমাদের পূর্বপুরুষরা মুক্তিযুদ্ধ করেছো, তোমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারো নাই, বঙ্গবন্ধু হত্যার বিচার তোমরা করতে পারো না। 21 বছর লেগেছে ইন্ডেমনিটি অ্যাক্ট দিয়ে, কালো আইন দিয়ে জিয়াউর রহমান বঙ্গবন্ধু হত্যার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল, বঙ্গবন্ধু হত্যাকারীদের পুনর্বাসিত করেছিল। যে কথাটি বলছিলাম, এই যে বিদ্যুতের এটার নাম কি হতো, ডিজিএম সাহেব আস্তে আস্তে বুঝার মধ্যে 10 মিনিট লাই গাছপালা করতে মনে বেট বসিয়ে দেয়, কারেন্ট লই যাবো করতে, তাহারা যদি সব কারেন্ট কেন করে আর্থিকটা অনুষ্ঠান মেসেঞ্জে গুরুত্ব পাইবে নি লাইতে দাও না, হ্যাঁ এমন জায়গায় বুঝার লাই তারা খবর হয়, নোটিশ করে, গাছ কাটা করে, রেন্দারা করে, রেল লাইনে এলে এত ঘন্টা নটাইবে, আর তখন আর্থিকটা আইতো দেখ অনারারও যদি আমার বন্ধুরা ফটোটা তার দিয়ে মোবাইল করে এলাকা হই। এই মোবাইল তথ্য প্রযুক্তি শেখ হাসিনার পর সজীব ওয়াজের জয় ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা, আমার বন্ধুর তো না এটা তুলি এখন মোবাইল নাই দে ইল্লা কি এটা আছে না একজনের দুয়ার ধরে দেখাইব, আর কিন্তু ভিন্ন আছে দিবে শত মতো একটু ফেলাই দিব, আর ভিন্ন দেখাইতে দেয় শত মতো হাইব দুয়ার ভিন্ন আছে তো বলতো না স্যার ওগা এই গুগল লাই আর ওগা আর জন ভার দিয়ে আছে দিবে লাই ওগা। এটি হচ্ছে বাস্তবতা। রাজনীতির ব্যবসা ভিত্তিকটা বন্ধ করতে হবে, রাজনীতি এটা আমাদের পেশা না। সঠিক ধারায় রাজনীতিকে নিয়ে আসাই হচ্ছে শেখ হাসিনার কাজ, এবং সেটি শেখ হাসিনা করেছে, যার কারণে অনেকেই মনে করে যে 50 বছর পরে যুদ্ধ অপরাধের বিচার এটা না করলে কি হইতো, না করলে পাপ মোচন হইতো না। অপরাধের কাছে আমরা অপরাধী থেকে যাতে আগামী প্রজন্মের কাছে, জাতির কাছে বিশ্বাসঘাতক জাতি হিসেবে চিহ্নিত থাকতাম। ঠিক তেমনি ভাবে
তার পিতার সাথে তার শিশুপুত্র রাসেল, তার ভাই বঙ্গবন্ধু শিশুপুত্র যারা হত্যা করেছে, তার তিন পুত্র সন্তান বেগম মুজিব সহ তার ভাই 17 জন 18 জন, যে যে নেতা পুরা বিশ্বের কাছে ফিদেল কাস্ট্রো, আপনারা অনেকে নাম শুনেছেন, যাকে আমেরিকার মতো রাষ্ট্র কি পায়, এখনো ভয় পায়। সে কিউবা তার পাশের একটি দেশ। আজকে ইউক্রেনে কি হচ্ছে কেন? যে তারা মনে করছে নেটো যদি ইউক্রেনে চলে আসে রাশিয়া নিরাপত্তাহীনতায় ভুগবে, সেজন্য সে তার প্রতিবেশীকে নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছে। আমেরিকা কিউবাকে এখনো নিয়ন্ত্রণ করতে পারেনি, ছোট্ট একটা দেশ। ফিদেল কাস্ট্রোর মতো নেতা সেখানে জন্ম নিয়েছে। সে ফিদেল কাস্ট্রো বঙ্গবন্ধুর ব্যাপারে বঙ্গবন্ধুকে দেখে বলেছে যে আমি হিমালয় পর্বত দেখি নাই, আমি শেখ মুজিবকে দেখেছি, শেখ মুজিবকে দেখে আমি হিমালয় দেখেছি। অর্থাৎ হিমালয়ের সমান ওনার উচ্চতাকে বলা হচ্ছে। ঠিক সেভাবে বাংলা পৃথিবীর বিভিন্ন আন্তর্জাতিক অঙ্গনে যে বঙ্গবন্ধুর ভাষণ, যেটি প্রচার করতে দিত না, আমাদের এই নতুন বাজার মাঠে প্রচার করতে দিলে আমার চাচা আমার পাশেরা ডাকতে হইতো, কারণ শক্তিশালী একজন না থাকলে এটা ডিস্টার্ব করে দিত না। যাই হোক, শাটডাউনেও বলা যাবে। তো এরকম একটি পরিস্থিতিতে আজকে 5 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের এখানে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। যে বঙ্গবন্ধু দিলে দিলে সেই পাকিস্তানি শোষকদের বিরুদ্ধে সংগ্রাম করেনি, তাদের অত্যাচার নির্যাতন দীর্ঘ 13 বছর জেলে থেকে এই আওয়ামী লীগকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, পঞ্চগড় থেকে পাথুরিয়ায়, কুতুবদিয়া থেকে সুন্দরবন পর্যন্ত এই সংগঠনকে গড়ে তুলেছেন, জীবনকে তুচ্ছ জ্ঞান করে। সেই আওয়ামী লীগের হাজার বছরের 20-50 বছরের রক্তের ধারাবাহিকতার উত্তরাধিকার হচ্ছেন আপনারা যারা আজকে আমার সামনে বসে আছেন তারা। এখানে বলা হয় আওয়ামী লীগ নেই, আওয়ামী লীগ কমে গেছে। গত পরশুদিন আমরা করলাম ফকিরাকাটা বর্দের আমতলি সহ ওই জায়গাটা, অনেকে আমার বলে তো হয়তো আমতলির নামটা নয়, আয়তা বাজার যেটা আছে কথা বলতে। তারপরে করলাম বৃহত্তর মুন্সিগঞ্জ, আপনাদের পার্শ্ববর্তী, আজকে এখানে করছি। এই সমাবেশগুলি এখানে কি টাকা দিয়ে ভাড়া করে লোক নিয়ে আসা হয়েছে? এই যে আমাদের মুরব্বীরা বয়স্ক 60-70 লোক এতক্ষণে ঘরে গিয়ে নাতির সাথে গল্প করে পান খেয়ে গিয়ে ঘুমিয়ে পড়ার কথা, তারা আওয়ামী লীগের কথা শোনার জন্য 70-এর নির্বাচনের আগে যেমনি ভাবে আমার বাবারা, অন্যান্যরা তাদেরকে আহ্বান জানাতো, তারা যেমনি ছুটে আসতো, আজকে তারাও ছুটে এসেছে। তাদের সাথে আগামী প্রজন্ম, তরুণ প্রজন্ম মিছিল সহকারে, উৎসব সহকারে আওয়ামী লীগের অংশগ্রহণ করার জন্য, আওয়ামী লীগের সম্মেলনকে সফল করার জন্য তারা ছুটে এসেছে। আর আমাদের ছাত্রলীগের ভাইয়েরা কয় ভাই আওয়ামী লীগ এগিয়ে চললো না, আমি এগিয়ে চলতে পারবো, আওয়ামী লীগ এগিয়ে না চললে আমি আর চলার কোন রাস্তা আছে? এগিয়ে চলতে হবে আওয়ামী লীগকে। ব্যক্তির বিশেষের এগিয়ে চলা নিয়ে কখনো রাজনীতি দীর্ঘস্থায়ী হবে না। আজকে আওয়ামী লীগ কেন একটি রাজনৈতিক দল হিসেবে এতদিন টিকে আছে? আওয়ামী লীগ তার সংগঠনকে বঙ্গবন্ধু ওন করেছেন, তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের চাইতে সংগঠনকে তিনি সবচেয়ে বেশি, তৃণমূলের নেতা কর্মীদেরকে তিনি সবচেয়ে বেশি হাতিয়ার হিসেবে তাদেরকে মূল্যায়ন করেছেন। ঠিক তেমনি ভাবে তার কন্যা শেখ হাসিনাও ঠিক একই কথা বলেন, তৃণমূলের নেতা কর্মীরাই আওয়ামী লীগের মূল শক্তি। সেই সম্মেলনটা ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে আমাদের মধ্যে অনেক বিভ্রান্তি তৈরি হয়েছে বিভিন্ন ইউনিয়ন পরিষদে। এরপরেও আওয়ামী লীগের এই সম্মেলনকে অনেকেই মন খারাপ করবে কমিটিতে আসার জন্য, আসতে না পারার জন্য, কিন্তু আপনার প্রেসিডেন্ট সেক্রেটারি একজন করে দুজনকেই হতে হবে। অন্যান্য পদগুলি আপনি যদি কাজ করতে চান একটি সদস্য পদ নিয়েও কাজ করা যায়। আমাদের উপজেলা আওয়ামী লীগে আমরা দেখেছি অনেককে আমরা সহসভাপতি করেছি, অনেককে আমরা জয়েন্ট সেক্রেটারি করেছি, অনেককে আমরা অর্গানাইজিং সেক্রেটারি করেছি, অনেককে আমরা ডিপার্টমেন্ট সেক্রেটারি করেছি। আমরা অনেককেই আমাদের কাজে পাই না, হয়তো সে আসবে আরেক সময় ভালো কাজের জন্য, বাট অনেককে আমরা সদস্য করেছি,
উপপদ দিয়েছি, তারা কিন্তু মূল পদের দায়িত্বের চাইতে অনেক বেশি কাজ করে। অর্থাৎ কাজ করতে চাইলে ব্যক্তির জন্য কোনো পদ লাগে না। শেখ হাসিনার কোনো পদ ছিল না। শেখ হাসিনা তার বাবাকে হারিয়ে, মাকে হারিয়ে, সবাইকে হারিয়ে নিঃস্ব অবস্থায় 6.5 বছর